বইয়ের রেফারেন্সের কথা বলছিলাম যে বইগুলা মূলত ইংরেজি রাইটারের যে বইটা আছে সেটা হলো পিটার নটনসের বই। এই বইটা আমাদেরকে কালেক্ট করে নিতে হবে। বগুড়াতে পড়ুয়া লাইব্রেরিতে আমরা পাবো। আর যদি অনলাইনে পাই মানে পিডিএফ আকারে সেটাও কালেক্ট করে রাখলেই হবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে পিকে সিনহার একটা বই আছে। এটা ইন্ডিয়ান রাইটারের বই। এটা অনলাইনেই পাওয়া যাবে। মাহবুবুর রহমানের একটা বই আছে কম্পিউটার ফান্ডামেন্টাল। তো এরকম যেকোনো একটা বই আমাদের কাছে রাখা দরকার। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা বলছিলাম আমরা কম্পিউটার সম্পর্কে ধারণা দিচ্ছিলাম যে কম্পিউটার জিনিসটা কি, এই বিষয় সম্পর্কে আমরা বলছিলাম। তো কম্পিউটারটা হলো এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা প্রোগ্রামেবল মেশিন যেটা মূলত আমাদের আ দেখা যাচ্ছে যে কিছু প্রি-ডিফাইন্ড ইনস্ট্রাকশন এর উপরে রেসপন্স করে থাকে। তার মানে আমরা যে প্রোগ্রামগুলা মানে কম্পিউটার চালাই এগুলো অবশ্যই প্রি-ডিফাইন্ড এবং আ এই প্রি-ডিফাইন্ড ইনস্ট্রাকশন এর উপরেই এরা কাজটা করে থাকে। আচ্ছা, কম্পিউটারের আরো অন্যান্য হচ্ছে এক সংজ্ঞা আছে। আমরা অনেক সংজ্ঞাই পাই। যেমন এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, তারপরে কি করে? ডাটা স্টোর করতে পারে, ডাটা প্রসেস করতে পারে, রিটাইপ করতে পারে। এই কাজগুলো মূলত করে থাকে। এরপরে যেটা আসছিল সেটা হলো যে কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম আছে। সেই প্রজন্মগুলা মূলত জেনারেশন আমরা বলি ৫ টা জেনারেশনে ভাগ করা হয়। সেটা হলো যে 1st জেনারেশন, 2nd জেনারেশন, 3rd জেনারেশন, 4th এবং 5th এগুলো মূলত এদের হলো জাস্ট ডিভাইস এবং টেকনোলজির উপর বেস করে প্রজন্মটা ভাগ করা হয়েছে। আমরা বর্তমানে 4th জেনারেশন ব্যবহার করছি এবং ফিউচার যেটা আছে সেটা হলো 5th জেনারেশন। তো মেইনলি আমরা আপাতত এখন 4th জেনারেশন এ আছি। 4th জেনারেশনটা আমরা মূলত ব্যবহার করছি। তো এই ফার্স্ট জেনারেশন কম্পিউটার যেগুলো আছে এগুলার ১ম দিকের কম্পিউটার এগুলোতে সুবিধার থেকে অসুবিধা বেশি ছিল। এবং যেমন দেখা যাচ্ছে ভ্যাকুয়াম টিউব। এই ভ্যাকুয়াম টিউবটা ছিল এদের প্রধান বলা যেতে পারে টেকনোলজি যেটা মূলত এরা ব্যবহার করত ডাটা স্টোর করে রাখার জন্য এবং সেই ডাটাগুলা ক্যালকুলেশন করতে, প্রসেস করতে সময় নিত হলো মিলি সেকেন্ডে এবং মেশিন অন অফ এর মাধ্যমে মূলত কাজগুলা হয়ে থাকতো। এজন্য মেশিন ল্যাঙ্গুয়েজটা মূলত এখানে ব্যবহার করা হতো। এর অসুবিধাগুলোর ভিতরে যেগুলো আছে সেটা হলো যে অনেক বেশি সাইজ নিত, তারপরে জায়গা অনেক বেশি নিত, কারেন্ট অনেক বেশি নিত, তারপরে এয়ার কন্ডিশনিং সিস্টেমের প্রয়োজন হতো। ঠিক আছে? নন পোর্টেবল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যেত না। এগুলা স্পিড স্লো ছিল, এগুলাই হলো এর অসুবিধা। এইটা হলো ফার্স্ট জেনারেশন কম্পিউটারের ছবি। এখানে কোনো মনিটর নাই, কিবোর্ড নাই, মাউস নাই। আমরা কোনো গান শুনতে পারবো না, লেখালেখি করতে পারবো না। এরপরে যেটা ছিল সেকেন্ড জেনারেশন এগুলোকে বলা হয় ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউবটা মূলত যে কাজটা করে সেটা হলো যে ডাটা এই যে স্টোর করে রাখার জন্য ভ্যাকুয়াম টিউবটা ব্যবহার করা হয়ে থাকে। ভ্যাকুয়াম টিউবের পরবর্তী যেটা আছে সেটা হলো আ নতুন যে টেকনোলজিটা আসছে সেকেন্ড জেনারেশন সেটা হলো যে ট্রানজিস্টর। আগেরটা হলো ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছে যেটা ডাটা স্টোর করে রাখার জন্য। আর পরবর্তী টেকনোলজিটা হলো ট্রানজিস্টর ব্যবহার করা হয়। এবং এটা দেখা গেল আগের থেকে জায়গা আরেকটু কম নিবে, স্পিডটা আরেকটু ফাস্ট হবে। ঠিক আছে? হিট একটু কম হবে। এটা ব্যবহার করা হতো সেকেন্ড জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনে আরেকটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিনের পরবর্তী পার্টটাই হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এর পরবর্তী যেটা আসছে সেটা হলো ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড জেনারেশনটা ওই যে এখনো কুলিং সিস্টেমের প্রয়োজন হয়। তারপরে কনস্ট্যান্ট মেইনটেন্যান্স এর প্রয়োজন হয়। তারপরে কমার্শিয়াল প্রোডাকশন এখানেও ডিফিকাল্ট। তারপরে স্পেসিফিক পারপোজ যারা ব্যবহার করা যায় না। ঠিক আছে? কস্টলি, নট ভার্সেটাইল। আ পাঞ্চ কার্ড ব্যবহার করে ইনপুট নিতে হয়। আমরা যেমন কিবোর্ডে 1 2 3 দিচ্ছি, এখানে নির্দিষ্ট কার্ড পাওয়া যায়। সেই কার্ডগুলা আলাদা, আলাদা ব্যবহার করে আমাদেরকে ইনপুট গুলো দিতে হয়। তো এগুলো হচ্ছিল মেশিন এই সেকেন্ড জেনারেশনের আ অসুবিধা। এর পরবর্তী থার্ড জেনারেশন যেটা আসছে সবগুলো টেকনোলজি। তাহলে ফার্স্ট জেনারেশন যেটা ব্যবহার করেছিলাম সেটা হলো যে ভ্যাকুয়াম টিউব, সেকেন্ড জেনারেশন ব্যবহার করছিলাম ট্রানজিস্টর, থার্ড জেনারেশনটা ব্যবহার করা হয় আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। এটা দেখা যাচ্ছে যে আ এনার্জিটা আরো কম নিবে এবং জায়গাটা আরো কম সময় লাগবে, হিটটা আরো কম হবে এবং ন্যানো সেকেন্ডে ডাটা ক্যালকুলেশন করে থাকবে। স্টোরেজ ক্যাপাসিটি থাকবে। কিবোর্ড মাউসটা এখানে ব্যবহার শুরু হলো। আস্তে, আস্তে ডিসঅ্যাডভান্টেজটা কমে আসছে। এয়ার কন্ডিশনিং এখানেও প্রয়োজন হবে। তারপরে সফিস্টিকেটেড টেকনোলজি মানে ইন্টিগ্রেটেড সার্কিটটার ভেতর যে টেকনোলজিটা আছে এটা অনেক হাইলি সফিস্টিকেটেড। এটা সহজে আমরা মানে কানেকশন দেয়া বা পরিবর্তন করা সম্ভব না। এর পরবর্তী এটা হলো আমাদের মূলত আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট এগুলোকে বলা হয়। এই আইসি গুলা ব্যবহার করে মূলত আমরা কানেকশনটাকে এস্টাবলিশ করে থাকি। এর পরবর্তী যেটা আসছে সেটা হলো যে এটা আমাদের 3rd জেনারেশন এর কম্পিউটার। এখনো কিবোর্ড মাউস অতটা এভেইলেবল হয়নি। অনেকটা ওভেনের মতো দেখতে মনিটর। এরপরে 4th জেনারেশন। 4th জেনারেশনটা ব্যবহার করা হলো মাইক্রো প্রসেসর।
মাইক্রোপ্রসেসর কাকে বলা হয়? এটা হলো অনেকগুলা ইন্টিগ্রেটেড সার্কিট একত্রে মিলে মাইক্রোপ্রসেসর চিপ একটা তৈরি করে এবং এটার আরো জায়গা ছোট নেয় এবং একটা ফ্যান দিয়েই ঠান্ডা করা সম্ভব। এয়ার কন্ডিশনিং এর প্রয়োজন হয় না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা এখানে ব্যবহার করা হয়। তো এর অসুবিধা কি? ওই যে টেকনোলজিটা অনেক হাইলি সফিস্টিকেটেড। আ এটা হলো 4th জেনারেশনের কম্পিউটার আগেকার ভার্সন আমরা যেটা সিআরটি মনিটর ব্যবহার করেছি। এখন বর্তমানে আমরা এরকম এলইডি, এলসিডি মনিটর ব্যবহার করছি এবং এটা এখন পর্যন্ত আমরা ব্যবহার করছি। আর এর থেকে আরো আধুনিক যেটা সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা দেখা যাচ্ছে যে আ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এবং হিউম্যান স্পিচ প্রসেস করে এই কাজগুলা করা হয়ে থাকে। এগুলো 5th জেনারেশনের মধ্যে পড়ে। তো 5th জেনারেশনের কম্পিউটার আমরা ব্যবহার করছি বা ল্যাপটপ বা বিভিন্ন ক্ষেত্রে দেখবা যে 5th, 6th, 7, 8, 9 পর্যন্ত জেনারেশন দেখাচ্ছে। তো এগুলো আসলে কি? এগুলো হলো যে অনেকটা একটু মার্কেটিং পলিসির জন্য এই জেনারেশনটা ব্যবহার করা হয়। যেমন অনেকের ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্টের একটা অপশন আছে। তাহলে নিশ্চয়ই এটা একটা যে অ্যাডভান্টেজ এজন্য এটাকে একটা জেনারেশনে বৃদ্ধি করা হইছে। আবার আমরা দেখব যে এখন বর্তমানে যে Windows 10 আছে এটা কিন্তু হিউম্যান স্পিচ প্রসেস করতে পারে। মানে আমি একটা ফোল্ডার যদি সার্চ করতে চাই, মুখে বললে সেই ফোল্ডারটা সার্চ করে নিয়ে চলে আসবে। তাহলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হিউম্যান স্পিচ প্রসেস করার ক্ষমতা রাখছে। এজন্য এগুলোকে জেনারেশনটাকে আরো রিচ করা হচ্ছে বা আরো আপডেট করা হচ্ছে। এজন্য বলা হয় যে 5th, 6th জেনারেশন। কিন্তু বর্তমানে ওই 5th জেনারেশনটাই আমরা এখনো পাই নাই। 4th জেনারেশনটাই বেশি ব্যবহার করি। আর অ্যাডভান্টেজ ২-১ টা দিয়ে আমরা জেনারেশনের নামগুলোকে আরো আপডেট করে থাকি। বিশেষ করে ল্যাপটপে। এটা হলো মার্কেটিং একটা পলিসি। আচ্ছা, তো এই ছিল হলো মূলত যে 5th জেনারেশন কম্পিউটার একটা ছবি এখানে দেখানো হচ্ছে যেটা আমরা অনেকটা গবেষণার ক্ষেত্রে এই 5th জেনারেশন কম্পিউটার গুলা বেশি ব্যবহার করে থাকি। অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার। কোথায়, কোথায় আমরা কম্পিউটার গুলা ব্যবহার করে থাকি? এইটা মানে অনেক সময় অ্যাসাইনমেন্ট আকারে আসতে পারে যে আমাদের দৈনন্দিন জীবনে কোথায়, কোথায় ব্যবহার করতে পারি? যেমন শিক্ষা ক্ষেত্রে আমরা এখন বর্তমানে এই যে Zoom এর মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে আ আ ইন্টারেক্টিভ লার্নিং টা ব্যবহার করছি। অতএব কম আ আ দেখা যাচ্ছে যে এডুকেশন এটা ব্যবহার করা হচ্ছে। কমিউনিকেশন তো আমরা করছি আ কম্পিউটার ব্যবহার করে। বিজনেস সেক্টর গুলাতে এখন বেশিরভাগ দোকানগুলাতে কম্পিউটারাইজড সিস্টেম হয়েছে। তারপরে স্কুল ওয়ার্ক গুলাতে এন্টারটেইনমেন্ট এ আমরা ব্যবহার করছি, ফিন্যান্স এ ব্যবহার করছি, স্মল বিজনেস গুলাতে ব্যবহার করছি, ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছি, সরকারি খাতগুলাতে ব্যবহার করছি, হেলথ সেক্টরে ব্যবহার করছি। প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমরা কম্পিউটারে ব্যবহার করছি। তো এইগুলা কিন্তু তোমাদের ডিটেইলস আসবে। যেমন বলা যেতে পারে যে কমিউনিকেশনে কম্পিউটারের ব্যবহার ব্যাখ্যা করো। তো কমিউনিকেশনে কোথায়, কোথায় ঘটছে এই যে আমরা এখন ভিডিও কনফারেন্সিং গুলা করছি, তারপরে টেলিকনফারেন্সিং করছি। প্লাস হলো এখন এই যে বিভিন্ন এক দেশ থেকে আরেক দেশে কমিউনিকেশন করা হচ্ছে। মুহূর্তের মধ্যে এক জায়গা ডাক্তার এক জায়গাতে বসে আছে, রোগী আরেক জায়গাতে। আমরা কমিউনিকেশন করে তথ্যগুলা নিচ্ছি। তো এই যে এই পার্ট গুলা আছে ইমেইলের মাধ্যমে ভিওআইপির মাধ্যমে আমরা কমিউনিকেশন গুলা করছি। তো এই কমিউনিকেশন গুলা এখানে মূলত আ আছে। তো এই ব্যাখ্যাগুলাই দিতে হবে। আমরা যদি বইটা পড়ি, বইয়ে এভাবে অনেক সুন্দর আছে। আর আমাদের সবথেকে মজার ব্যাপার হলো কম্পিউটার সায়েন্স এর হাতে আছে ইন্টারনেট। ঠিক আছে? অতএব যদি কোন কোয়েশ্চেন আমরা আটকে যাই বা কোন কোয়েশ্চেন অ্যান্সার না পাই, ইন্টারনেটে সার্চ দিলেই কিন্তু আমরা সেই কোয়েশ্চেনের অনেক সম্ভাব্য অ্যান্সার সুন্দরভাবে চলে আসে। অতএব এই অ্যান্সার গুলো আমরা যদি নোট ডাউন করি তাহলে খুব ভালো মানের একটা কিন্তু আমরা আ দেখা যাচ্ছে যে রিসার্চ মূলক পড়াশোনা করতে পারবো, আলোচনামূলক। অতএব এটা কিন্তু মানে আমাদের হাতে একটা প্লাস পয়েন্ট যেটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে নাও হতে পারে। ঠিক আছে? তো আমরা বিভিন্নভাবে পড়াশোনাগুলাকে আগায় নিতে পারবো। আচ্ছা, এর পরবর্তী যেটা হচ্ছে ক্যাটেগরি অফ কম্পিউটার। কম্পিউটারের ক্যাটেগরি বলা হয়েছে। মানে এটা বলা যেতে পারে আকার আকৃতির উপর ভিত্তি করে কম্পিউটারকে ভাগ করা হয়। তো আকার আকৃতি বলতে কোনটা একটু বড় আকারের হয়, কোনটা একটু ছোট আকারের হয়। এরকম করে মূলত ভাগ করা হয় যেটাকে আমরা বলি হলো ক্যাটেগরি অফ কম্পিউটার। তো যেমন একটা কম্পিউটার আছে ডেস্কটপ কম্পিউটার। তো আমরা যে কম্পিউটার ডেস্কে বসে যে কম্পিউটার গুলা ব্যবহার করছি, এগুলোকে সবগুলাকে আমরা বলি হলো ডেস্কটপ কম্পিউটার। তো ডেস্কটপ কম্পিউটারের ভিতরে আমরা এটাকে আরেকটা নামে বলতে পারি পার্সোনাল কম্পিউটার বা পিসি বলা হয়। ঠিক আছে? এগুলো আমরা মূলত সচরাচর ব্যবহার করে থাকি। আ মাইক্রো প্রসেসর সম্বলিত যে কম্পিউটারগুলো এগুলোকে আমরা বলছি হলো ডেস্কটপ কম্পিউটার। এরপরে যেটা হচ্ছে ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশনটা মূলত আমরা যে আ কম্পিউটার গুলা ব্যবহার করছি, এই কম্পিউটার গুলার ক্ষমতা যদি একটু বেশি হয়, তখন সেটাকে আমরা বলছি হলো ওয়ার্ক স্টেশন। কেমন? যেমন ধরো তোমাকে যদি বলা হয় আ ওই যে সাইবার ক্যাফে বা একটা ব্যাংকে অনেকগুলা কম্পিউটারের পরে একটা সার্ভার কম্পিউটার আছে। মানে ওই সবগুলা কম্পিউটারকে মেইনটেইন করার মতো ক্ষমতাধর। তাহলে এইগুলাকে আমরা বলব হলো ওয়ার্ক স্টেশন। অনেকটা সার্ভার কম্পিউটার নামে এদেরকে চিনা হয়। আচ্ছা, নোটবুক। নোটবুক কম্পিউটারটা আমরা যে ল্যাপটপ ব্যবহার করি এটাকেই মূলত বলা হয় নোটবুক কম্পিউটার। কিন্তু আমরা একটা নামে পরিচিত সেটা হলো ল্যাপটপ।
আসলে ল্যাপটপ বলে কোনো শব্দ নাই। ঠিক আছে? আমরা এটা তৈরি করেছি। ল্যাব বলতে বোঝাচ্ছে আমাদের যে উরু, সেই উরুতে বসে আমরা ল্যাপটপটা ব্যবহার করছি, ল্যাব বলা হয়। এ কারণে ল্যাপটপ বলা হচ্ছে। আসলে এরকম কোনো নাম কম্পিউটারে নাই। ঠিক আছে? কিন্তু তুমি কম্পিউটার কিনতে গেলেও দোকানে যে বক্সটা আছে কম্পিউটারে সেখানে দেখবা লিখা আছে নোটবুক। কোথাও লিখা নাই ল্যাপটপ। ঠিক আছে? তাহলে আমরা এটার নাম কিভাবে বের করলাম? এটাই যে মুখে, মুখে প্রচলন। যেমন আমরা বলছি এখন সেলফি। এই সেলফিটা কিন্তু ডিকশনারিতে নাই। বাট এখন আস্তে, আস্তে এটা ইনকর্পোরেট করছে। তো ঠিক এরকম কিছু শব্দ আছে। খেয়াল করে দেখবা যে ব্রো নামে একটা শব্দ আমরা বলছি। কিন্তু এটাও ডিকশনারিতে নাই। রিসেন্ট আমরা ব্যবহার করছি। তো ল্যাপটপটাও এই মুখে, মুখে প্রচলন। ঠিক আছে? আসলে ওটার নাম হলো নোটবুক। এরপর আরেকটা আছে হলো ট্যাবলেট কম্পিউটার। কিন্তু আমরা ওটাকে মুখে, মুখে প্রচলন হলো ট্যাব বলি। ঠিক আছে? মোবাইলের থেকে একটু বড় স্ক্রিনের সেটাকে আমরা বলি হলো ট্যাবলেট কম্পিউটার। ঠিক আছে? হ্যান্ড হেল্ড। এই যে মোবাইল যেটা সেই মোবাইলটাই আমরা আগে টাচ স্ক্রিন মানে জাস্ট একটা স্ক্রিন থাকতো সেই স্ক্রিনে একটা কলম দিয়ে আমরা টাচ করে কাজ করতাম। এটাকে হাতের তালুতে নিয়ে কাজ করা হয়। এজন্য হ্যান্ড হেল্ড বলা হয়। ঠিক আছে? আর স্মার্টফোন তো বলার কথাই নাই। এখন সবার কাছেই এটা আছে। তো এগুলো হলো সবগুলাই কম্পিউটার কিন্তু সবগুলোরই আলাদা, আলাদা ক্যাটেগরি। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী যেটা আছে সেটা হলো টাইপস অফ কম্পিউটার মানে কম্পিউটারের প্রকারভেদ। তো কি, কি টাইপস আছে? টাইপস এর ভিতরে দেখো যে বিভিন্ন রকমের টাইপস আছে। এনালগ কম্পিউটার আছে, ডিজিটাল কম্পিউটার আছে, হাইব্রিড কম্পিউটার আছে। এনালগ কোনগুলা? যে কম্পিউটারগুলো আমরা মনিটর নাই, কিবোর্ড মাউস নাই, কিন্তু এটা কম্পিউটার। মানে কাজ করছে। যেমন খেয়াল করে দেখবা যে হসপিটালে গেলে একটা রোগীর সাথে একটা কম্পিউটার লাগাই দেওয়া আছে। তার হার্টবিট মানে প্রেশার বা তার সমস্ত তথ্যগুলা কম্পিউটারটা দিচ্ছে। কিন্তু আমার কিবোর্ড মাউসের মতো অপশন নাই। তাহলে এটা একটা এনালগ কম্পিউটার। আবার দেখবে বড়, বড় কলকারখানাতে এরকম কম্পিউটারগুলা ব্যবহার করা হয় মেশিনের মতো। তো এইগুলা হলো মূলত এগুলোও কম্পিউটার কিন্তু এগুলা স্পেসিফিক কাজের জন্য নির্দিষ্ট প্রোগ্রাম দিয়ে তৈরি করা। এটা দিয়ে আমি কিন্তু ওই গান বাজনা করতে পারবো না। ঠিক আছে? এই ধরনের কম্পিউটার গুলোকে আমরা বলছি হলো অ্যানালগ কম্পিউটার। আরেকটা আছে ডিজিটাল কম্পিউটার। ডিজিট তোমাকে শো করবে। যেমন আমি এখন হাই লিখছি, হাইটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে সেটাকে আমরা বলি হলো ডিজিটাল কম্পিউটার। এরপরে যেটা আছে সেটা হলো হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কোনটা? হাইব্রিডটা হলো যেমন আমরা এই অ্যানালগ এবং ডিজিটাল কম্বাইন করে তৈরি করা হয়। কিছু অংশ অ্যানালগ, কিছু অংশ ডিজিটাল। এজন্য এটাকে আমরা বলছি হলো হাইব্রিড কম্পিউটার। ঠিক আছে? তো আমাদের মেইন কাজ যেটা ডিজিটাল, সেই ডিজিটাল আবার কিছু প্রকারভেদ আছে। যেটার ভিতরে আছে সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার এগুলো একেকটা প্রকারভেদ আছে। তো সর্বপ্রথম যেটা আমরা আসবো মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার বুঝতেই পারছো মাইক্রো প্রসেসর নিয়ে গঠিত। এজন্য এটাকে আমরা বলছি হলো মাইক্রো কম্পিউটার। এখানে মাইক্রো প্রসেসর মানে অ্যাটাচ থাকছে। ঠিক আছে? এবং মাইক্রো প্রসেসর এবং এটাকে আরেকটা নামে যে পিসি বলা হয়, পার্সোনাল কম্পিউটার বলা হয়। এটা মূলত ক্লায়েন্ট এবং সার্ভারের কাজটাও করে থাকে এই কম্পিউটারটা। ঠিক আছে? এর পরবর্তী যেটা আসছে এটা তোমার হলো উম এটা হলো মাইক্রো কম্পিউটার মানে আমরা যে ডেস্কটপ গুলা দেখতে পাই সেটাই হলো মাইক্রো কম্পিউটার। এরপরে যেটা আসছে সেটা হলো মিনি কম্পিউটার। মিনি কম্পিউটারটা হলো অনেকগুলো মাইক্রো কম্পিউটারের মানে সমষ্টি বা তার ক্ষমতার মতোই একটা কম্পিউটার সেটাকে বলা হয় মিনি কম্পিউটার। মানে ওই যে একটা ব্যাংকে শাখাতে দেখা গেল আনুমানিক ২০ টা কম্পিউটার আছে। তাহলে সেই ২০ টা কম্পিউটারটাকে মেইনটেইন করার জন্য একটা সার্ভার কম্পিউটার আছে। তাহলে ওই সার্ভার কম্পিউটারকে আমরা বলতে পারি মিনি কম্পিউটার। ঠিক আছে? তো এটার ক্ষমতাটা আগের থেকে বেশি। স্মলার মেইনফ্রেম কম্পিউটার থেকে আর লার্জার দেন পিসি মানে পার্সোনাল কম্পিউটার অথবা মাইক্রো কম্পিউটারের থেকে। এ ধরনের কম্পিউটার গুলোকে আমরা বলি হলো মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার গুলা এই যে সার্ভার কম্পিউটার হিসেবে ছবিও এখানে দেখানো হচ্ছে এগুলোকে আমরা বলছিলাম মিনি কম্পিউটার। মিনি কম্পিউটারের পরবর্তী যেটা হচ্ছে সেটা হলো মেইনফ্রেম কম্পিউটার। মেইনফ্রেম কম্পিউটারটা হলো যে খেয়াল করে দেখবা যে এই যে ডাক বাংলা ব্যাংকের কথাই যদি চিন্তা করো যে এখন আমাদের বগুড়াতে ডাক বাংলা ব্যাংকের শাখা আছে ৩টা। তো এখন ৩টা প্রতিটা শাখাতে ২০টা করে কম্পিউটার আছে এবং এই ২০টা কম্পিউটারকে মেইনটেইন করার জন্য একটা করে মিনি কম্পিউটার আছে। তাহলে সারা বাংলাদেশে ডাক বাংলা ব্যাংকের শাখা আছে ধরে নাও ১০০০ টা। তাহলে এরকম ১০০০ টা কি মিনি কম্পিউটার আছে। এখন ডাচ বাংলা ব্যাংক কি সারা বাংলাদেশে ১০০০ টা নাকি একটাই? তাহলে একটাই ব্যাংক যেটা হলো সেন্ট্রাল। তাহলে এই সবগুলা ব্যাংকে আবার কি কেন্দ্রীয়ভাবে একটা কম্পিউটার মেইনটেইন করছে। সেই কম্পিউটারটাকে আমরা বলবো হলো মেইনফ্রেম কম্পিউটার। ঠিক আছে? অনেক শক্তিশালী একটা বিশাল ডাটাবেস সমৃদ্ধ কম্পিউটার। এজন্য এটাকে আমরা ডাটাবেস সার্ভার অনেক সময় বলে থাকি। মেইনফ্রেম কম্পিউটার। তো এরকম একটা রুমের যে ছবি দিয়ে দেখানো হচ্ছে এই ধরনের কম্পিউটার গুলাকে মূলত বলা হয় আ মেইন ফ্রেম কম্পিউটার। এটা সারা মানে অনেকগুলা শাখাকে এট a টাইম মেইনটেইন করে থাকছে। ঠিক আছে? এটাকে একটা ছবি দিয়ে বোঝানো হয়েছে। দেখো যে ১ম যে কম্পিউটার গুলো আসছে এগুলোকে আমরা বলি হলো মাইক্রো কম্পিউটার। তারপরে যেগুলো আসছে এগুলোকে বলছি মিনি কম্পিউটার। এইগুলাকে সেন্ট্রাল করছে এই মেইন ফ্রেম কম্পিউটার।
ঠিক আছে? তো এইরকম ক্ষমতাধর হয়ে থাকে মূলত মেইনফ্রেম কম্পিউটার। এরপরে যে কম্পিউটারটা আছে সেটাকে আমরা বলছি হলো সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার নাম তো অলরেডি শুনেছো যে এই কম্পিউটারগুলো মূলত মহাকাশ গবেষণা বা বড় ধরনের এনালাইসিস করার জন্য এই কম্পিউটারগুলোকে আমরা ব্যবহার করে থাকি। এদের ক্ষমতাটা হলো ভগ্নাংশ। যেমন আমরা ৩ কে যদি ২ দ্বারা ভাগ করি তাহলে আ ফ্র্যাকশনাল মানে কিছু আসে। এভাবে আরো ভাগ করতে থাকি, চলতে থাকবে। তো এরকম ফ্র্যাকশনাল অংশটা একটা সময় দেখবা ক্যালকুলেটরটা ইরর দেখাবে। ম্যাথ ইরর বা সিনট্যাক্স ইরর এরকম ইরর দেখাতে শুরু করবে। মানে ওর আর ভাগ করার ক্ষমতা নাই। তো এই জাতীয় ভাগ করার মতো প্রায় ১০ লাখ ভাগ এট a টাইম করতে পারবে। তার মানে বুঝতে পারছো কি পরিমাণ ক্ষমতাধর। ১০ লাখ ভাগ এট a টাইম এই কম্পিউটারগুলা করতে পারবে। এজন্য এগুলোকে আমরা বলি হলো সুপার কম্পিউটার। আমাদের বাংলাদেশে এখনো এরকম সুপার কম্পিউটার নাই। তবে ইন ফিউচার এই যে স্যাটেলাইট যেহেতু আসছে, এই স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের হলো এই সুপার কম্পিউটারের প্রয়োজন। এবং দেখা গেল তোমরা খেয়াল করে দেখবা যে স্যাটেলাইট গুলা উৎক্ষেপণ, নিয়ন্ত্রণ সবকিছু কিন্তু বাইরের কান্ট্রি থেকে করতে হয়েছে। কারণ অন্যান্য জায়গা থেকে সাহায্য নেয়া হয়েছে। কিন্তু ইন ফিউচার দেখা গেল এই স্যাটেলাইট গুলো আমাদের বাংলাদেশ থেকেই নিয়ন্ত্রণ করা হবে। তো ভ ভবিষ্যতে এই কম্পিউটার গুলো আমাদের এখানেই আ তৈরি করা হবে। তো যাই হোক, এটা হলো আমাদের মূলত সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার আমরা একটা ছবি দেখলাম।